ইরান, যা ঐতিহাসিকভাবে পারস্য বা পার্সিয়া এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরান। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। এই দেশটি বরাবরের মতোই ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে আসছে এবং তার আশপাশের বিদ্রোহী মুসলিম দেশ ও জাতির পাশে নীতি ও কৌশলগত সমর্থন দিচ্ছে। সেই সাথে ইরান নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যে কারণে ইসরায়েল ও আমেরিকার এখন ঘুম হারাম। এবার একটু পেছনে ফিরে যায়। ২০১৪ সালের যুদ্ধ এবং ২০২১-এর সংকটের পর হামাস ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু করে। ২০২২ সালে নেতানিয়াহু একটি কট্টর ডানপন্থী সরকার গঠন করে ক্ষমতায় ফিরে আসে। ইসরায়েলকে বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের দিকে পরিচালিত করে এবং ফিলিস্তিনি অঞ্চলে বিপুল পরিমাণ সংঘর্ষ হয়। হামাস ইসরায়েলে হামলার জন্য ঠান্ডা মাথায় আস্তে আস্তে তাদের শক্তি বৃদ্ধি শুরু করে। এভাবেই বহু প্রতীক্ষা এবং প্রচেষ্টার পর চলে আসে সেই দিন, ৭ অক্টোবর ২০২৩। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড নামে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। ইসরায়েলের পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে নির্বিচারে ফিলিস্তিনের সাধারণ জনগণ হত্যা, নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার, রিফিউজি ক্যাম্প ও হসপিটালে বোমা হামলা সহ ইসরায়েলি আর্মিদের হাতে ১৬,০০০ শিশু এবং অন্তত ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। এমনকি ত্রাণ ও বিশুদ্ধ পানির গাড়িতেও ইসরায়েলিরা হামলা চালায়। সবই যেন সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়। ফিলিস্তিনের সার্বভৌমত্বের পুরোপুরি বিরোধিতা করে মুসলমান হত্যার নেশায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়াবাড়ি যখন তুঙ্গে, তখন ইরানের এক ধমকে হত্যাযজ্ঞ কিছুটা হলেও কমে। কিন্তু তারপরেও নতুন নতুন কৌশলে হত্যাযজ্ঞ চলতেই থাকে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বর্তমান পর্যায়ের সংঘাত চলাকালীন অবস্থায় ইসরায়েলি বাহিনীর পরিকল্পিতভাবে টার্গেট করা হামলায় ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ৮ ইরানি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ ১৬ জনকে হত্যা করা হয়। এর আগেও ইসরায়েল ৬ জন ইরানি বিজ্ঞানী হত্যা করে। ইতিপূর্বে এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরান কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ না করায় ইসরায়েল ভেবেছিল ইরান তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। এবারই প্রথম ইরান সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত আক্রমণ পরিচালনা করে, তাও আবার ঘোষণা দিয়ে। পশ্চিমা বিশ্ব ব্যাপারটি কল্পনাও করতে পারেনি। ইরান পশ্চিমা বিশ্বকে বুঝে ওঠার কোনো সুযোগই দেয়নি, যা দেখি ইরান বিরোধী অন্যান্য সুপার পাওয়ার দেশগুলো চিন্তায় পড়ে যায়। তেহরানের কাছে ইসরায়েল হলো ছোট শয়তান আর ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র হলো বড় শয়তান, আর তাই আক্রমণের প্রক্রিয়াটাও ছিল প্রকাশ্যে ঘোষণা দিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আর সাইয়েদ ইব্রাহিম রাইসি ছিলেন দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি। ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার একেবারে শীর্ষে চলে যাবেন তিনি, এমনটাই প্রবলভাবে মনে করা হচ্ছিল। তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত ১৯ মে রোববার আজারবাইজান ও ইরানের সীমান্তে দুটি বাঁধ উদ্বোধন করে মোট ৩টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও ৬ জন আরোহী। প্রেসিডেন্টের হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর সামনে ও পেছনে থাকা হেলিকপ্টারের পাইলটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করতে পারলেও ইব্রাহিম রাইসিকে বহন করতে থাকা হেলিকপ্টারটি তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে ইস্ট আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে। হার্ড ল্যান্ডিংয়ের খবর পেয়ে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও আজারবাইজান এগিয়ে আসে এবং সম্মিলিতভাবে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN-এর মতে কয়েকটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘন্টা ধরে বন ও পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালায়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থল ও এর আশপাশের দৃষ্টিসীমা মাত্র ৫ মিটারে নেমে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি দলের এগিয়ে যেতে অনেক অসুবিধা হয়েছিল। অনুসন্ধান অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা ছিল রীতিমতো অসম্ভব। সূত্র মতে হেলিকপ্টারের ভিতরে প্রেসিডেন্টের সাথে থাকা একজন কল করতে সক্ষম হয়েছিলেন। হেলিকপ্টারের সাথে রেডিও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সে প্রচেষ্টায় কাজ হয়নি।
ইউরোপীয় ইউনিয়ন কোপার্নিকাস সিস্টেম স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ম্যাপিং করে হেলিকপ্টার শনাক্ত করার চেষ্টা করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের অনুরোধে তারা একটি আকিনসি ইউএভি এবং একটি নাইট ভিশন কুগার ড্রোন পাঠায়। তুরস্কের বায়াক্তার আকিনসি ড্রোন কয়েক ঘন্টা অনুসন্ধান চালায়। ড্রোনটি রিয়েল টাইম সিগন্যাল প্রসেস করার জন্য দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এভিওনিক্স সমৃদ্ধ এবং 40,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এলাকাটি স্ক্যান করার পর ড্রোনটি একটি থার্মাল সোর্স শনাক্ত করে এবং সেই অবস্থানটির তথ্য ইরানি কর্তৃপক্ষের সাথে শেয়ার করে। সোমবার সকালে উত্তর পশ্চিম ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ বাকিদের বহন করা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। এখন স্বভাবতই প্রশ্ন জাগে, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে কি জিপিএস সিগন্যাল সিস্টেম চালু ছিল না, নাকি হেলিকপ্টারে সেই সিগন্যাল সিস্টেমটিই নেই? প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল, অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করল কি করে? ইসরায়েলের বন্ধু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে কি সন্দেহের বাইরে রাখা যায়? এই দুর্ঘটনার কারণ কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি ইসরায়েলের প্রেসিডেন্ট প্রেরিত মোসাদ এজেন্টের পরিকল্পিত অন্তর্ঘাত বা স্যাবোটেজের কোনো নীল নকশার বাস্তবায়ন? প্রেসিডেন্টের রাজনৈতিক পরিধির মধ্যে থাকা যে কারো হাত কি থাকতে পারে, নাকি এটা রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী আলী খামেনির ছেলে মোজতাবার ক্ষমতায় বসার প্ল্যান? 63 বছর বয়সী রাইসিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ভাবা হতো। তিনি দেশটির শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডসের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন, আর তাই ইরানের ক্ষমতাসীন রক্ষণশীলদের জন্য ইব্রাহিম রাইসির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া একটি আবেগে ভরা সময় ছিল। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী প্রজাতন্ত্রটির সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ মোখবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি 2 মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, আর সব হতে হবে সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে, কারণ ইরানের যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। ইরানের সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মত প্রতিষ্ঠিত। ইরানি বিশেষজ্ঞরা মনে করেন, আলোচিত নামগুলোতে যে দুজনকে নিয়ে বেশি আলোচনা হতো তার মধ্যে একজন ছিলেন রাইসি এবং অপরজন হলেন রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী আলী খামেনির পুত্র 55 বছর বয়সী মোজতাবা, যিনি পর্দার পিছন থেকে এতদিন প্রভাব বিস্তার করে আসছিলেন। রাইসির মৃত্যুতে মোজতাবা খামেনির জন্য বাবার উত্তরসূরি হওয়ার পথ সুগম হয়েছে, কিন্তু ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক। এই সিদ্ধান্ত এখন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে। ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট পথে চলছে, যেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে। অর্থাৎ দেশটির কোনো শাসনকর্তাই পররাষ্ট্রনীতি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যন্ত্রাংশ তৈরির লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবে না। ইরান 3 দিক থেকেই পর্বত দিয়ে ঘেরা, যেটা ইরানের জন্য আশীর্বাদ। সার্বিক বিশ্লেষণে এটিই বলা যায় যে মধ্যপ্রাচ্যে ইরান সবচেয়ে বড় সামরিক শক্তি। এ দেশটার রয়েছে প্রায় 5,80,000 সক্রিয় সৈন্য এবং 2 লাখ প্রশিক্ষিত রিজার্ভ, এবং রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশটির মিলিশিয়া বাহিনী। এছাড়াও ইরানের মিত্রদেশ চীন, রাশিয়ার সহায়তা তো আছেই। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েও ইরানের সাথে যুদ্ধ করা সহজ হবে না। খোদ যুক্তরাষ্ট্রই ইরাক-ইরান যুদ্ধের সময় ইরান আক্রমণের সাহস পায়নি, আর ইসরায়েল তো হলো ছোট শয়তান। নেতানিয়াহু তার লিমিট সম্পর্কে ভালো করেই জানে। কথায় আছে, যায় দিন ভালো 80 দিন খারাপ। রাইসির মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুর্বলতা, নাকি সামনে আরও আক্রমণাত্মকভাবে এগিয়ে যাওয়ার সাহস বৃদ্ধি, সেটা সময়ই বলে দেবে।